একটা পেশেন্ট যদি আমাদের কাছে অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে আসে, কিন্তু সাথে তার কোনো অ্যাবডোমিনাল কোনো পেইন নাই, মানে জিনিসটা হচ্ছে পেইনলেস অবস্ট্রাকটিভ জন্ডিস। যদি পেইনলেস অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে আসে এবং পেশেন্টের বয়স ধরলাম 60 ইয়ার্স, সেক্ষেত্রে আমরা কি চিন্তা করব? তো গত দুইটা ক্লাসে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস, তারপরে হচ্ছে কোলেডোকোলিথিয়াসিস, এরপরে কোলেডোকাল সিস্ট, এগুলো নিয়ে আলোচনা করেছি। এবং সবগুলোতেই কিন্তু একটা কি ফিচার ছিল, সেটা হচ্ছে কোলানজাইটিস। যে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে বিলিয়ারি স্ট্যাসিস হওয়ার কারণে কোলানজাইটিস হচ্ছিল। কোলানজাইটিসের কারণে আমরা পাচ্ছিলাম ফিভার। কোলানজাইটিসের কারণে আমরা পাচ্ছিলাম, কোলানজাইটিসের জন্য মূলত ফিভার হচ্ছিল। আর স্টোন দিয়ে অবস্ট্রাকশন হওয়ার কারণে বা স্ট্যাসিস হওয়ার কারণে আমরা মূলত পাচ্ছিলাম হচ্ছে বিলিয়ারি কোলিক হচ্ছিল। সেখান থেকে রাইট আপার কোয়াড্রেন্ট পেইন আমরা পাচ্ছিলাম। ইন্টারলুমিনাল প্রেশার বেড়ে যাওয়ার কারণে যে বাইল ডাক্ট এবং কমন বাইল ডাক্ট এবং হচ্ছে আমাদের গল ব্লাডারের মধ্যে ইন্টারলুমিনাল প্রেশার বেড়ে যাতে রাইট আপার কোয়াড্রেন্টে পেইন হচ্ছিল, সাথে জন্ডিস তো ছিলই আমাদের। তাহলে গত কয়েকটা ক্লাসে আমরা কিন্তু পেইনফুল জন্ডিস নিয়ে আলোচনা করেছি। সো আজকে আমরা আলোচনা করবো পেইনলেস অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে। সো একটা পেশেন্ট যদি আমাদের কাছে পেইনলেস অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে, তো সেক্ষেত্রে আমাদের মাথায় আসবে যে এইটা আসলে স্টোন দিয়ে কিছু না, এইটা একটা নিওপ্লাস্টিক অবস্ট্রাকশন। তো তাহলে নিওপ্লাস্টিক বা ম্যালিগনেন্সি কারণে যে অবস্ট্রাকশন হয়েছে, তাহলে পেইনলেস অবস্ট্রাকটিভ জন্ডিস হলে এটা যে নিওপ্লাস্টিক অবস্ট্রাকশন হবে, স্টোনের জন্য যে হবে না, ঠিক আছে, নিওপ্লাস্টিক অবস্ট্রাকশন নট স্টোন, ঠিক আছে, নট স্টোন। এই যে যে কথাটা, যে পেইনলেস অবস্ট্রাকটিভ জন্ডিস যদি থাকে এবং সাথে হচ্ছে আমাদের আরেকটা কথা মানতে হবে, প্লাস হচ্ছে যদি পালপেবল গল ব্লাডার হয়, পালপেবল গল ব্লাডার, তাহলে পালপেবল পেইনলেস মানে আমরা বলতে পারি নন টেন্ডার। তাহলে পালপেবল আমরা যদি একসাথে লিখি পালপেবল নন টেন্ডার গল ব্লাডার প্লাস হচ্ছে জন্ডিস যদি থাকে, তাহলে সেইটা নিওপ্লাস্টিক অবস্ট্রাকশনই হবে। তো এই যে রুলটা যে এরকম থাকলে এরকম হবে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কুরভোসিয়ার্স ল। কুরভোসিয়ার্স ল। তাহলে কুরভোসিয়ার্স লটা কি বলে, যদি কারো জন্ডিসের সাথে পালপেবল গলব্লাডার থাকে, সেটা নন টেন্ডার হয়, তাহলে সেটা নিওপ্লাস্টিক অবস্ট্রাকশন হবে, নট ডিউ টু স্টোন। স্টোন দিয়ে যদি অবস্ট্রাকশন হইতো, মানে স্টোন দিয়ে অবস্ট্রাকশন বলতে সিবিডি স্টোনের কথা আমরা বলতেছি, কোলেডোকোলিথিয়াসিস যেটা। তো সিবিডি স্টোন দিয়ে যদি অবস্ট্রাকশন হয়, তাহলে সেক্ষেত্রে অবস্ট্রাকশনটা হয় সাধারণত অ্যাকিউট অবস্ট্রাকশন। স্টোনটা যখন ছোট থাকে তখন কিন্তু সে কোনো অবস্ট্রাকশনই করে না। যখন সে পুরোপুরি বড় হয়, গিয়ে সে হঠাৎ করে লজ করে কোনো একটা জায়গায়, আটকায় যায়, ছোট স্টোন কিন্তু খুব সহজেই বাইলের ফ্লোয়ের সাথে পাস করে চলে যায়। কিন্তু যখনই স্টোনটা বড় হয়, বড় স্টোন হওয়ার কারণে হঠাৎ করে সে কোনো একটা জায়গায় আটকায় যায়, ঠিক আছে, ইম্প্যাক্ট হয়ে যায়। যখনই স্টোনটা ইম্প্যাক্ট হয়ে যায় তখনই কিন্তু অবস্ট্রাকশন হয়। সো এখানে সাডেন একটা অবস্ট্রাকশন হয়েছে। অ্যাকিউট অবস্ট্রাকশন হলে কি হয়, লুমেনের ভিতরে প্রেশার বাড়ে, ঠিক আছে, এই লুমেনের ভিতরে প্রেশারটা বাড়ে। সেই প্রেশারটা বাড়ার কারণে কিন্তু আমরা দেখছি যে সেখান থেকে কি হয়, বিলিয়ারি কোলিক হয় এবং পেশেন্ট পেইন কমপ্লেন করে, বিলিয়ারি কোলিক হয়, পেইন কমপ্লেন করে। এবং আরেকটা জিনিস যেটা হয়, যে আমরা আগেও বলেছি যে যখন প্রেশারটা বেড়ে যায় তখন কিন্তু ইনফ্লামেশনারি প্রসেস শুরু হয়। তো সেখান থেকে কিন্তু কোলেসিস্টাইটিস ডেভেলপ করতে পারে, কোলেসিস্টাইটিস ডেভেলপ করে। এবং কোলেসিস্টাইটিস যখন ডেভেলপ করে তখন কিন্তু গলব্লাডারটা, ও যে ওয়ালটা হয়ে যায় থিক, ঠিক আছে, থিকেনিং অফ দ্য ওয়াল। তো ওয়ালটা ঠিক হয়ে যাওয়ার কারণে গলব্লাডারটা ডিস্টেন্ড আর করতে পারে না, ক্যান নট ডিস্টেন্ড। তো ডিস্টেন্ড যদি না করে তাহলে কি হয়, গলব্লাডার বড় হয় না, গলব্লাডার বড় না হইলে তখন গলব্লাডার আমরা হাতে পাবো না। সো এই কারণে কি পাবো, যে গলব্লাডার ইমপালপেবল থাকবে, আমি হাতে গলব্লাডার পাবো না। তো তার মানে বোঝা গেল যে সিবিডি স্টোন দিয়ে যদি হয় সেটা অ্যাকিউট অবস্ট্রাকশন হয়, তখন গলব্লাডার আমরা হাতে পাবো না। সো নিওপ্লাজমের ক্ষেত্রে যেটা হচ্ছে, যে আমার যদি এইটা যদি সিবিডি হয়, নিওপ্লাস্টিক অবস্ট্রাকশন মানে হচ্ছে হইতে পারে সিবিডির ওয়ালের ভিতরেই কোনো একটা নিওপ্লাজম, অথবা বাইরে থেকে ডিস্ট্যান্ট কোনো একটা নিওপ্লাজম গ্রো করতে 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 এসে সে এখানে চাপ দিচ্ছে। তার মানে লুমেনের ভিতরে কিছু না, লুমেনের বাইরে। সো লুমেনের বাইরে হলে কি হয়, সেটা কিন্তু একদিনে হঠাৎ করে অবস্ট্রাকশন করে না। সে প্রথমে অল্প একটু প্রেশার দেয়, সেখানে একটু ন্যারোয়িং হয়, তারপরে প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকে, আরও ন্যারোয়িং হয়, আস্তে আস্তে বাড়তে 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 এই ন্যারোয়িংটা যখন অনেক বেশি হয় তখন আস্তে আস্তে এইভাবে অবস্ট্রাকশনটা হয়, ঠিক আছে, এই অল্প অল্প করে অবস্ট্রাকশনটা বাড়তে থাকে। সো দেখা যাচ্ছে যে যখন অল্প একটু শুরুতে যখন অল্প একটু ন্যারোয়িং হয়েছে, অল্প একটু প্রেশার দিছে,
হ্যাঁ, মাইনর অবস্ট্রাকশন হয়েছে, তখন কি হলো, তখন এই যে ফ্লোটা যে কমে গেল, এই জন্য এটা এদিকে প্রেশারটা বাড়লো, ঠিক আছে, কিছুটা প্রেশার বাড়লো। কিন্তু যে অ্যাকিউটলি অনেক বেশি প্রেশার যেহেতু বাড়ে নাই, দেখা যাচ্ছে যে গল ব্লাডারটা ডিস্টেন্ড হওয়ার একটা সময় পায়। তো দেখা যাচ্ছে যে ওই যে অল্প একটু অবস্ট্রাকশন হয়েছিল, তার জন্য গল ব্লাডার নর্মাল সাইজ থেকে অল্প একটু বেড়ে বড় হলে একটু, এভাবে যত অবস্ট্রাকশন বাড়ে তত গলব্লাডার ডিস্টেন্ট হওয়ার সুযোগ পাচ্ছে, যেহেতু আস্তে আস্তে অবস্ট্রাকশনটা হচ্ছে। এরকম করতে করতে দেখা যাচ্ছে যে গলব্লাডার আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়, ঠিক আছে। তো ওখানে অ্যাকিউট অবস্ট্রাকশন হচ্ছিল, এই জন্য গলব্লাডারে ডিস্টেন্ট করার কোনো সুযোগ পাচ্ছিল না। এখানে যেহেতু ক্রনিক অবস্ট্রাকশন হচ্ছে নিওপ্লাজমের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে গলব্লাডারটা আস্তে আস্তে ডিস্টেন্ট হয়ে পালপেবল পর্যায়ে চলে যাচ্ছে। সো যেহেতু এখানে ইনফ্লামেশন হচ্ছে না, এই কারণে কিন্তু টেন্ডারনেসও থাকবে না। সো আমরা পাবো একটা নন টেন্ডার পালপেবল গলব্লাডার পাবো। সো পালপেবল গলব্লাডার আরও কারণে পেতে পারি, যেটা হচ্ছে এমপায়ামার কারণে আমরা পেয়ে থাকি। এমপায়ামাতে গলব্লাডার পালপেবল হয়, এমপায়ামা, সেখানে কিন্তু টেন্ডার থাকে গলব্লাডার, টেন্ডার গলব্লাডার থাকে। মিউকোসিলে পেতে পারি, মিউকোসিলের ক্ষেত্রে আমরা গলব্লাডার পেতে পারি পালপেবল, কিন্তু সেটাও কিন্তু নন টেন্ডার থাকে। কিন্তু এখানে মাথায় রাখা প্রয়োজন যে এই নন টেন্ডার গলব্লাডার হলেও এই দুইটার কোনোটাতেই কিন্তু জন্ডিস থাকে না, ঠিক আছে, জন্ডিস কিন্তু থাকে না সেখানে। সেখানে মূলত স্টোনটা থাকে গলব্লাডারের ভিতরে। স্টোনটা যখনই স্লিপ করে সিবিডিতে আসবে তখনই কিন্তু জন্ডিসটা হবে। সো তাহলে কুর্ভোশিয়ারস ল অনুসারে আমরা বলতে পারি যে আমরা শুরুতে যে সিনারিওটা দিয়েছিলাম যে 60 বছরের একটা পেশেন্ট, সেটা ধরলাম 60 ইয়ার্স মেল, সেই মেল প্রেজেন্ট করছে আমাদের কাছে পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস। তাহলে পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস, এবং আমরা যদি পেইনলেস জন্ডিস হয় এবং যদি আমরা দেখি যে এটা অবস্ট্রাকটিভ জন্ডিসের মতো ফিচার, মানে হচ্ছে কি অবস্ট্রাকটিভ জন্ডিসের যে ফিচারগুলো থাকে, ডিপ জন্ডিস, তারপরে হচ্ছে পেল স্টুল, এগুলো আছে, তাহলে আমাদের মাথায় প্রথমেই কিন্তু আসবে যে এটা কোনো ম্যালিগনেন্সি কিনা। তারপরে যদি আমি এক্সামিনেশন করে যদি হাতে গলব্লাডার পেয়ে যাই যে পালপেবল গলব্লাডার নন টেন্ডার, তাহলে তো আমরা আরও শিওর হয়ে গেলাম যে এটা আসলে কোনো একটা নিওপ্লাজমের জন্য হয়েছে। সো এই যে নিওপ্লাজমের জন্য যে অবস্ট্রাকশনগুলো হচ্ছে, অবস্ট্রাকটিভ জন্ডিসের যে নিওপ্লাস্টিক কজগুলো, সেগুলো যদি আমরা একটু রিভিউ করি, 1 নম্বরে আসতেছে হচ্ছে, আমরা যদি উপর থেকে আসি, কোলাঞ্জিও কার্সিনোমা, যে একেবারে কোল্যাঞ্জিও বাইল ডাক্টের যে ওয়াল, সেই ওয়াল থেকেই কার্সিনোমাটা আসতেছে, কোলাঞ্জিও কার্সিনোমা, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে আসতেছে হচ্ছে, আমরা যদি চিন্তা করি এই যে কমন বাইল ডাক্ট, সে হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে মিলে সে অ্যাম্পুলার ভ্যাটার তৈরি করে, অ্যাম্পুলার ভ্যাটার সে ওপেন করে কোথায়, ডিওডেনামের মধ্যে, এই যে ডিওডেনামের সেকেন্ড পার্টে ওপেন করতেছে, এবং এই যে টোটালি ডিস্টাল সিবিডি এবং প্যানক্রিয়াস ডাক্ট, এই টোটাল জিনিসটা কিন্তু থাকতেছে প্যানক্রিয়াসের হেডের ভিতরে, হেড বডি তারপর হচ্ছে টেল, ঠিক আছে, প্যানক্রিয়াসের এই যে হেড বডি আর টেল এভাবে থাকতেছে। তাহলে তাই যদি হয় জিনিসটা, এই যে কমন বাইল ডাক্ট, তাহলে কি হতে পারে, কমন বাইল ডাক্টের ভিতরে হতে পারে, মানে ওয়ালের মধ্যে হতে পারে, সেটা হচ্ছে কোলাঞ্জিও কার্সিনোমা। আর হতে পারে আশেপাশে যে স্ট্রাকচারগুলো আছে, সেই স্ট্রাকচারের কোনো ম্যালিগনেন্সি সেটা এসে পুশ করতেছে, যেগুলো নিয়ার বাই নেইবারিং স্ট্রাকচার। তো নেইবারিং স্ট্রাকচারের মধ্যে কি আছে, ডিওডেনাম আছে, সো ডিওডেনামের ম্যালিগনেন্সি হতে পারে, ঠিক আছে, ম্যালিগনেন্সি অফ ডিওডেনাম। এখানে অ্যাম্পুলা যে আছে, অ্যাম্পুলার কার্সিনোমা হতে পারে, অ্যাম্পুলারি কার্সিনোমা। এইখানে হেড যে আছে, প্যানক্রিয়াসের যে হেডটা আছে, সেই হেডের কার্সিনোমা হতে পারে, সো কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস, হেড অফ প্যানক্রিয়াস। সো এই যে নিয়ার বাই যে জিনিসগুলো, যে ম্যালিগনেন্সিগুলো বললাম, এই প্রত্যেকটা ম্যালিগনেন্সির জন্যই কিন্তু আমার কমন বাইল ডাক্টে কিন্তু অবস্ট্রাকশন হতে পারে। এবং এমনকি উপরে যে আমাদের গলব্লাডার আছে, সেই গলব্লাডারটাও যদি কার্সিনোমার কারণে বড় হতে হতে অনেক বড় হয়, সেই কিন্তু এই বাইল ডাক্টকে প্রেশার ক্রিয়েট করতে পারে ম্যালিগনেন্সিটা। সো সেটা আমরা আসবে এখানে যে অ্যাডভান্স কার্সিনোমা অফ গলব্লাডার, অ্যাডভান্স কার্সিনোমা গলব্লাডার, সেই ক্ষেত্রেও কিন্তু আমার সিবিডি পর্যন্ত চলে আসতে পারে, সে প্রেশার ক্রিয়েট করে তখন অবস্ট্রাকশন করতে পারে। তাহলে এই সবগুলো ক্ষেত্রে এর মধ্যে আমরা একটা বলে রাখা প্রয়োজন যে কার্সিনোমা গলব্লাডারে কিন্তু পেইন থাকে, ঠিক আছে, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন থাকে এখানে। সো পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস যদি বলে, তাহলে আমাদের মাথায় কিন্তু এই 4টা জিনিস আসবে, যে কোলাঞ্জিও কার্সিনোমা হতে পারে, ডিওডেনাল কার্সিনোমা হতে পারে, অ্যাম্পুলারি কার্সিনোমা হতে পারে, কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস হতে পারে। সো আজকে আমরা আলোচনা করব কোলাঞ্জিও কার্সিনোমা নিয়ে। কোলাঞ্জিও কার্সিনোমা,
তাহলে ওই যে সিনারিওটা বলছিলাম সেখানে কিন্তু পেশেন্টের কোলাঞ্জিওকার্সিনোমা হতে পারে, বাকি অন্যান্য জিনিসগুলো হতে পারে। তো আমরা শিওর হবো কি, আমরা শিওর হতে হলে আমাদেরকে কিন্তু ইনভেস্টিগেশনের দিকে যেতে হবে। তো প্রথমে কোলাঞ্জিওকার্সিনোমা সম্পর্কে বলে নিই যে এটা হচ্ছে অরিজিন, যে কোনো ম্যালিগনেন্সির ক্ষেত্রে অরিজিনটা জানা আমাদের প্রয়োজন। অরিজিন হচ্ছে বাইল ডাক্ট, অরিজিন বাইল ডাক্ট থেকে হচ্ছে, এবং এটা লোকেশনটা কোথায় হয়, ঠিক আছে, লোকেশন অনুসারে এটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। সো বাইল ডাক্ট কি, বাইল ডাক্ট ইন্ট্রা হেপাটিকও আছে, এক্সট্রা হেপাটিকও কিন্তু আছে, ঠিক আছে, ইন্ট্রা হেপাটিক আছে, এক্সট্রা হেপাটিকও আছে। এবং এই ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্টগুলো একসাথে মিলে কি রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট তৈরি করে, সেগুলো মিলে কমন বাইল ডাক্ট হয়। আর এখান থেকে এদিকে সিস্টিক ডাক্ট আছে, ঠিক আছে, ওটা কিন্তু বাইল ডাক্টের মধ্যে আসছে না। তো যদি আমরা চিন্তা করি ভাবে যে এর মধ্যে এই যে হেপাটিক ডাক্ট আর হচ্ছে কমন বাইল ডাক্ট, এর যে কনফ্লুয়েন্সটা, যে কি বলে এটাকে কি বলে, যে পয়েন্ট, মিটিং পয়েন্ট, যেটা মিটিং পয়েন্ট অফ কি মানে রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, মানে বোথ হেপাটিক ডাক্ট অ্যান্ড কমন বাইলেটের যে মিটিং পয়েন্টটা, এইটাকে বলা হয় হাইলাম, ঠিক আছে। লোকেশন অনুসারে কি হইতে পারে, একটা হইতে পারে হাইলামের উপরের দিকে, মানে প্রক্সিমাল হইতে পারে, ঠিক আছে, প্রক্সিমাল হইতে পারে। হইলে কি এর এই হেপাটিক ডাক্ট কিন্তু খুব বেশি বড় না, তো সাধারণত এগুলো লিভারের ভিতরে চলে যায়, এক্সটেন্ড করে যায় লিভারের ভিতরে। সো ইন্ট্রা হেপাটিক এক্সটেনশন থাকতে পারে, এটা এক ধরনের। আরেকটা হইতে পারে হাইলামে, যেটা হচ্ছে মোস্ট কমন, যেটাকে বলা হয় হাইলার কোলাঞ্জিওকার্সিনোমা, বা এটার আরেকটা নাম হচ্ছে ক্ল্যাটস্কিন টিউমার। এবং এইটা ওভারঅল কোলাঞ্জিওকার্সিনোমার 60%ই হচ্ছে হাইলার। আরেকটা কি হইতে পারে, এই ডিস্টাল সিবিডি যেটা, সেখানে হইতে পারে। তাহলে ডিস্টাল হইতে পারে, একটা হইতে পারে প্রক্সিমাল বা ইন্ট্রাহেপাটিক, সাধারণত প্রক্সিমালটা হচ্ছে ইন্ট্রাহেপাটিক, আর এরপরে হাইলার হইতে পারে, এরপরে ডিস্টাল সিবিডিতে হইতে পারে, ডিস্টাল সিবিডি। তাহলে অরিজিন সম্পর্কে জানলাম, লোকেশন সম্পর্কে জানলাম। এরপরে আসে যে হচ্ছে রিস্ক ফ্যাক্টর। যে কোনো কার্সিনোমারই কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। রিস্ক ফ্যাক্টর যদি আমরা চিন্তা করি, আমরা আলাদা একটা পেজ নিয়ে নিই, রিস্ক ফ্যাক্টরস অফ কোলাঞ্জিওকার্সিনোমা। তো প্রথমে আসবে হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন, ঠিক আছে। ক্রনিক্যালি যদি ইনফ্লামেশন চলতে থাকে, সেখান থেকে কিন্তু আলটিমেটলি মেটাপ্লাসিয়া হয়ে সেখান থেকে ম্যালিগনেন্সির দিকে যায়। সো ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশনের মধ্যে আছে হচ্ছে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। ইনফ্লামেশন বলতে এখানে কোলাঞ্জিও মানে বাইল ডাক্টের ইনফ্লামেশন বোঝানো হচ্ছে, ক্রনিক ইনফ্লামেশন অফ বাইল ডাক্ট। তাহলে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, বা শর্ট ফর্মে হচ্ছে পিএসসি, এটা একটা। তারপরে আসছে হচ্ছে ওরিয়েন্টাল কোলাঞ্জিও হেপাটাইটিস, আছে একটা কন্ডিশন, ওরিয়েন্টাল কোলাঞ্জিও হেপাটাইটিস। সো এটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না মনে রাখে। এরপর হচ্ছে হেপাটাইটিস সি এ কোলাঞ্জিওকার্সিনোমা হতে পারে, হেপাটাইটিস সি ইনফেকশন। তাহলে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস আমাদের জন্য ইম্পর্টেন্ট, হেপাটাইটিস সি ইনফেকশন আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে আসছে হচ্ছে কিছু প্যারাসাইটিক ইনফেকশন। প্যারাসাইট দুইটার নাম মনে রাখা জরুরি। প্যারাসাইট দুইটা হচ্ছে, একটা হচ্ছে ওপিস্থর্কিস, আর একটা হচ্ছে ক্লোনোরকিস, এই দুটো হতে পারে। এরপরে আসা হচ্ছে গত ক্লাসে আমরা বলেছিলাম কোলেডোকাল সিস্ট, কনজেনিটাল কন্ডিশন। তো কোলেডোকাল সিস্ট হলে কিন্তু কোলাঞ্জিওকার্সিনোমার রিস্ক বেড়ে যায়। তাহলে এরপরে আসতেছে হচ্ছে আমাদের কোলেডোকাল সিস্ট, এটা হলে রিস্ক থাকে। এরপরে কিছু কেমিক্যাল এজেন্ট, যেমন হচ্ছে অ্যাসবেস্টস ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের কোলাঞ্জিওকার্সিনোমা হতে পারে। এরপরে আসতেছে হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থাকলে তার কিন্তু কোলাঞ্জিওকার্সিনোমার রিস্ক থাকে। তো তাইলে আমরা রিস্ক ফ্যাক্টরগুলো জেনে ফেললাম। এরপর কোলাঞ্জিওকার্সিনোমা যদি হয় কোনো একটা পেশেন্টের, সাধারণত এটা খুব বেশি মানুষের হয় না, এটা একটা রেয়ার একটা কন্ডিশন, তবে মাঝে মাঝে একটা দুটো পেশেন্ট পাওয়া যায়। বেশ কিছুদিন আগে একটা পেশেন্ট আমাদের ওয়ার্ডে ভর্তি ছিল কোলাঞ্জিওকার্সিনোমা নিয়ে। সো কোলাঞ্জিওকার্সিনোমা যদি থাকে, তাহলে পেশেন্ট প্রেজেন্ট করে কী নিয়ে? আমরা প্রথমেই ক্লাসের শুরুতে বলেছিলাম যে পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস থাকবে, এবং তার পাশাপাশি গল ব্লাডার পালপেবল থাকতে পারে, সো অ্যাবডোমেনে একটা মাস থাকতে পারে, কোলাঞ্জিওকার্সিনোমা যেটা সেটার জন্য একটা মাস থাকতে পারে। সো প্রথম কথা হচ্ছে পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস থাকবে। পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে অ্যাবডোমেনে মাস থাকতে পারে, যে ম্যালিগনেন্সিটা সেটা।
অ্যাবডোমিনাল মাস। তারপরে হচ্ছে তার ওয়েট লস থাকতে পারে, ওয়েট লস থাকারই কথা, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, যে কোনো ম্যালিগনেন্সির কমন ফিচার এগুলো। সো ওয়েট লস, অ্যানোরেক্সিয়া এগুলো থাকবে। রেয়ারলি অ্যাবডোমিনাল পেইনও থাকতে পারে। আর যে তার যে জন্ডিসটা তো হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। সো অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচারগুলো থাকবে, যে তার হচ্ছে ডিপ জন্ডিস থাকবে, তারপরে হচ্ছে পেইল স্টুল থাকবে, তারপরে ইচিং থাকবে, কোয়াগুলোপ্যাথি থাকতে পারে। সো সেই সব কিছু কিন্তু থাকবে। কিন্তু এখানে মনে রাখার প্রয়োজন যে এখানে কিন্তু ফিভার থাকবে না, মানে কোলানজাইটিস কিন্তু এখানে হচ্ছে না। সো যখনই বাইরে থেকে গ্র্যাজুয়ালি অবস্ট্রাকশনটা ডেভেলপ করে তখন কিন্তু কোলানজাইটিসটা ওভাবে ডেভেলপ করে না। তো তারপরে গল ব্লাডার পালপেবল হতে পারে, যদি অবস্ট্রাকশনটা ডিস্টাল সিবিডিতে হয় তাহলে গল ব্লাডারটা পালপেবল হতে পারে, তাহলে গল ব্লাডার পালপেবল পেতে পারি আমরা। তাহলে মোটামুটি এই সাইন সিমটমগুলো নিয়ে আসবে। এরপরে এই সাইন সিমটমগুলো থাকলে কিন্তু আদার ম্যালিগনেন্সিগুলো হতে পারে, যে সিবিডির আশেপাশে যে ম্যালিগনেন্সিগুলো আছে সেগুলো কিন্তু হতে পারে, কার্সিনোমা হেড প্যানক্রিয়াস হতে পারে। সো আমাদেরকে শিওর হতে গেলে কিন্তু আমাদেরকে ইমেজিংটা করতে হবে, ঠিক আছে? ইমেজিং করতে হবে, ব্লাড টেস্টগুলো করতে হবে। সো প্রথমে অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে যখন আসে তখন কিন্তু আমরা গত অবস্ট্রাকটিভ জন্ডিসে যে ক্লাস নিয়েছিলাম সেখানে কিন্তু বলেছি যে আমরা কী কী ইনভেস্টিগেশন করব। সেখানে ব্লাডের ইনভেস্টিগেশনগুলো দিয়ে কিন্তু আমরা শিওর হয়ে গেলাম যে তার অবস্ট্রাকটিভ জন্ডিস। এরপরে আমরা করব হচ্ছে ইমেজিং। তো ইমেজিংয়ের মধ্যে আমরা যখনই আলট্রাসাউন্ড করব, আলট্রাসাউন্ড করলে কিন্তু আমি বুঝতে পারবো যে তার কোনো মাস আছে কি না। আলট্রাসাউন্ড ভেরি ইম্পর্টেন্ট। এরপরে এমআরসিপি করাটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, যে এক্স্যাক্টলি কোন লেভেলে এমআরসিপি করে কিন্তু স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি খুব ভালো বোঝা যায়, যে এক্স্যাক্টলি কোন লেভেলে তার ম্যালিগনেন্স বা যে গ্রোথটা সেটা কোন লেভেলে আছে, এবং তার মার্জিনটা কীরকম বা এক্সটেন্টটা কতটুকু, অবস্ট্রাকশন কতটুকু হয়েছে, এই সব কিছু কিন্তু এমআরসিপির মাধ্যমে খুব ভালো বোঝা যায়। এবং আশেপাশে টিস্যু মেটাস্টেসিস হয়েছে কিনা সেটা বোঝার জন্য কিন্তু সিটি স্ক্যান খুব ভালো। সো তাহলে আমাদের ইমেজিংয়ের ক্ষেত্রে আলট্রাসাউন্ড, এমআরসিপি, সিটি স্ক্যান এই তিনটা জিনিস আমাদের করতে হচ্ছে। এরপরে হচ্ছে টিউমার মার্কার আমরা কিছু করতে পারি। টিউমার মার্কারের মধ্যে আছে হচ্ছে কার্বোহাইড্রেট অ্যান্টিজেন 19-9, তারপর হচ্ছে কার্সিনো এমব্রানিক অ্যান্টিজেন, এগুলো আমরা করতে পারি। সো এর মধ্যে টিউমার মার্কারে যদি বেশি থাকে তাহলে এটা অবভিয়াসলি একটা ব্যাড প্রগনোস্টিক ফিচার। সো টিউমার মার্কার, শুধু টিউমার মার্কার বাড়া দেখে কিন্তু আমরা বলতে পারবো না যে ম্যালিগনেন্সি, আমাদেরকে অবশ্যই ইমেজিং করতে হবে। সো ইমেজিং করলাম, এরপরে আমরা বায়োপসি নেওয়ার জন্য আমরা কী করতে পারি, আমরা ইআরসিপি করতে পারি। ইআরসিপি করে আমরা বায়োপসি নিলাম, বায়োপসি নিয়ে সেটা হিস্টোপ্যাথোলজি করে কিন্তু আমরা শিওর হতে পারি যে এটা এক্স্যাক্টলি কোথায় আছে, কি তার ম্যালিগনেন্সি কিনা, আসলেই আমরা শিওর হয়ে গেলাম। তাহলে আমরা এভাবে ডায়াগনোসিসটা করলাম। এরপরে চলে আসতেছে হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের বিষয়টা। সো এইটা আমি বারবার বলতেছি যে কোনো ডিজিজের ক্ষেত্রেই ম্যানেজমেন্ট যখনই আমরা চিন্তা করব, আমাদের প্রথমেই আসবে হচ্ছে পেশেন্টকে আমরা স্ট্যাবিলাইজ করব, পেশেন্টকে স্ট্যাবিলাইজ করব, তারপরে ইমপ্রুভ করব তার জেনারেল কন্ডিশন। স্ট্যাবিলাইজ মানে হচ্ছে ভাইটালস, স্ট্যাবিলাইজ করব ভাইটালস, তারপরে ইমপ্রুভ জেনারেল কন্ডিশন মানে যেটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট, ইমপ্রুভ জেনারেল কন্ডিশন। এর মধ্যে থাকে অ্যানিমিয়া থাকলে কারেকশন, নিউট্রিশনাল স্ট্যাটাস কারেকশন, তারপরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, বিলিরুবিন কারেকশন, বিলিরুবিনটা কমায় আনা। সো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। সেই অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে আমরা কীভাবে করবো সেটা আমি আগের একটা ক্লাসে আলোচনা করেছি। জেনারেল কন্ডিশন আমরা ইমপ্রুভ করবো। এরপরে হচ্ছে আমাদের প্ল্যান করতে হবে আমাদের সার্জারি। সো যে কোনো ম্যালিগনেন্সির ক্ষেত্রে সার্জারি যখন আমরা প্ল্যান করি তখন সার্জারি প্ল্যানের আগে বেশ কিছু জিনিস চলে আসে। সেটা হচ্ছে, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্টেজিং, ঠিক আছে? তো স্টেজিংটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সো সাধারণত স্টেজিং করার জন্য আমরা TNM সিস্টেমটা ইউজ করে থাকি, টিউমার এক্সটেন্ট, তারপর নোড ইনভলভমেন্ট, আর হচ্ছে মেটাস্টাসিস। সো এই সব কিছু করার জন্য কিন্তু আমাদের সিটি স্ক্যান, তারপরে হচ্ছে চেস্ট এক্সরে, এগুলো করার দরকার। মেটাস্টাসিসটা মূলত ইভালুয়েট করার জন্য আমাদের চেস্ট এক্সরে করা দরকার হয়, আদার অর্গানে যেখানে যেখানে মেটাস্টাসিস হতে পারে। সাধারণত এই ম্যালিগনেন্সিটা আশেপাশে যেই মানে ডিস্ট্যান্ট মেটাস্টাসিস করতে পারে, সাধারণত লেট স্টেজেই কিন্তু এগুলো প্রেজেন্ট করে। সো অনেক সময় দেখা যায় যে মেটাস্টাসিস নিয়েই প্রেজেন্ট করে। সো এই TNM এই সব কিছু অ্যাসেস করে আমরা যখন স্টেজিংটা করব তখন আমাদেরকে ডিসিশনে পৌঁছাইতে হবে যে এটা কি অপারেবল কিনা, ঠিক আছে? অপারেবল অর নট, ঠিক আছে? আমি আসলে ধুমধাম সার্জারি করে দিলাম এটা না, ঠিক আছে? সো তাহলে অপারেবল অর নট, যদি অপারেবল হয় তখন আমরা প্ল্যান করবো যে আমরা কতটুকু অপারেশন করব বা কতটুকু করবো না। যদি না হয় সেক্ষেত্রে আমাদের অন্য প্রসেসে যেতে হবে, হয়তো আমরা কেমোথেরাপির দিকে যেতে পারি, রেডিওথেরাপির দিকে যেতে পারি। সো এখানে সার্জিক্যাল অপশন কী কী আছে সেটা আমাদের জানা থাকা লাগবে। যদি হচ্ছে প্রক্সিমালি হয়, মানে ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্টের মধ্যে যদি হয়, সেক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে হেপাটিক রিসেকশন, হেপাটিক রিসেকশন।
ইন্ট্রাহেপাটিক হলে। যদি হাইলামে হয় তাহলে এটা হচ্ছে ইন্ট্রাহেপাটিক। যদি হাইলার কোলাঞ্জিওকার্সিনোমা হয় সেক্ষেত্রে আমাদের অপশন কি? সেক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে সিবিডি, তার যে রিসেকশন করে ফেলবো, রিসেকশন, তারপরে হচ্ছে অ্যানাস্টোমোসিস করে দেবো, মানে রিকনস্ট্রাকশনটা করে দিতে হবে, নাহলে তো ফাংশনিং থাকবে না। রিকনস্ট্রাকশন, রিসেকশন প্লাস রিকনস্ট্রাকশন প্লাস হচ্ছে যদি লিম্ফ নোড ইনভলভমেন্ট থাকে প্লাস লিম্ফ্যাডেনেক্টমি করতে হবে, ভেক্টমি, এগুলো করতে হবে। আর যদি ডিস্টালে হয়, ডিস্টাল সিবিডিতে যদি হয়, তো আমরা আগে ছবিতে কিন্তু দেখাইছি যে ডিস্টাল সিবিডিতে অ্যাকচুয়ালি কিন্তু প্যানক্রিয়াসের হেডের মধ্যে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু প্যানক্রিয়াসের একটা পার্ট কেটে ফেলতে হয় এবং তার ঠিক সাথেই কিন্তু লাগানো অবস্থায় ডিওডেনাম থাকে। তো ডিওডেনামের একটা পার্ট কেটে ফেলতে হয়। সো আলটিমেটলি এখানে সেক্ষেত্রে আমাদেরকে প্যানক্রিয়াটিকো ডিওডেনেক্টমি করতে হয়। প্যানক্রিয়াটিকো ডিওডেনেক্টমি, বা যেটাকে আমরা বলি হুইপলস প্রসিডিউর। তো অপারেশন যদি আমি করি, আমাদের টার্গেট থাকবে হচ্ছে আমরা যেন R0 রিসেকশন করতে পারি। ঠিক আছে, এই যে আর দিয়ে যেই সব রিসেকশন দেখা, এটা হচ্ছে রেসিডুয়াল টিউমার ক্লাসিফিকেশন। রেসিডুয়াল টিউমার ক্লাসিফিকেশন। সো রেসিডুয়াল টিউমার যদি 0 থাকে, মানে নো রেসিডুয়াল টিউমার, সবগুলো মার্জিন ক্লিয়ার, আমি রিসেকশন করলাম, এরপরে ইন্ট্রা অপারেটিভলি সাধারণত ফ্রোজেন সেকশন করা হচ্ছে আইডিয়াল, যদি সব সেন্টারের অ্যাভেলেবল থাকে না ফ্রোজেন সেকশন। সো ইন্ট্রা অপারেটিভলি ফ্রোজেন সেকশন করে আমি দেখলাম যে মার্জিনগুলো সব ক্লিয়ার, তার মানে সেটা হচ্ছে R0 রিসেকশন। ঠিক আছে, আর ইন্ট্রা অপারেটিভলি আমি ফ্রোজেন সেকশন করে মাইক্রোস্কোপিক্যালি দেখলাম যে মার্জিনগুলো ক্লিয়ার না, তার মানে মাইক্রোস্কোপিক ইনভলভমেন্ট আছে মার্জিনে, সেটা হচ্ছে R1। আর যদি আমি খালি চোখেই দেখি যে আমি পুরো টিউমারটা নিয়ে আসতে পারি নাই, সেটা হচ্ছে R2। তো আমাদের টার্গেট সবসময় থাকবে আমরা যেন R0 রিসেকশন করতে পারি। যদি মনে হয় যে আমি সেরকম করতে পারবো উইদাউট হ্যাম্পারিং তার ফাংশন বা তার মেজর সার্জারি, মানে সার্জারি একটা করে ফেললাম, তাহলে তো আর হইলো না, আমি পুরো লিভার কেটে ফেলে দিয়ে আসলে তো হইলো না। ঠিক আছে, তাহলে সেই সব কিছু মাথায় রেখে আমাদেরকে সার্জারি প্ল্যান করতে হবে। যদি আমি R0 রিসেকশন করার মতো অপারেবল সাইজের মধ্যে যদি থাকে, তাহলেই কিন্তু আমি সার্জারি প্ল্যান করবো। আদারওয়াইজ আমি সার্জারির দিকে যাব না, সেক্ষেত্রে হয়তো আমি কেমোথেরাপির দিকে যাব, প্যালিয়েটিভ কেমোথেরাপি আছে, বা ইআরসিপি করে আমি স্টেন্ট বসাই দিয়ে আসলাম, তাহলে তার বাইলের ড্রেনেজটা হলো, তার যে জন্ডিসের সাইন সিমটম সেগুলো কমে আসলো। সো যদি আমি সার্জারির দিকে না যেতে পারি, সেক্ষেত্রে আমাদের কিন্তু প্যালিয়েশনের দিকে যেতে হবে। প্যালিয়েশনের মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কেমোথেরাপি, আর একটা আছে হচ্ছে ইআরসিপি স্টেন্টিং। তো সাধারণত বেশিরভাগ সময় পেশেন্টগুলো প্রেজেন্ট করে লেট স্টেজে, তো এই জন্য দেখা যায় যে আমাদেরকে এই দুইটা অপশনের মধ্যে যেতে হয়, কেমোথেরাপি, ইআরসিপি স্টেন্টিং। তো এইগুলোর জন্য সাধারণত আমরা অঙ্কোলজিস্টের কাছে রেফার করে দেই। ঠিক আছে, অঙ্কোলজিস্টের রেফার করে দেই। তো তাইলে এটা আমাদের জানার উদ্দেশ্য কি? জানার উদ্দেশ্য হচ্ছে একটা পেশেন্ট যদি পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস নিয়ে আসে, তাহলে আমাদের মাথায় আগে আসবে হচ্ছে ম্যালিগনেসি। তার সাথে যদি পেশেন্টের এজ গ্রুপ, যে এলডারলি পেশেন্টের ওয়েট লস আছে, তাহলে কিন্তু আমরা চিন্তা করবো যে কোনো একটা ম্যালিগনেসি অবশ্যই, এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইমেজিং করতে হবে। ইমেজিং করে আমরা প্রপার ডায়াগনোসিসে পৌঁছাতে পারবো যে এক্স্যাক্টলি কোথা থেকে গ্রোথটা আছে, এবং এরপর আমাদেরকে কিন্তু স্টেজিং করতে হবে। সম্ভব হলে আমরা বায়োপসি নিব, বায়োপসি নিয়ে সেটা হিস্টোপ্যাথোলজি করলে আমরা আরও শিওর হতে পারবো। তো এটার এবং প্রগনোসিস কিন্তু কোলাঞ্জিওকার্সিনোমার ভেরি পোর। সাধারণত 90% পেশেন্টই 1 বছরের মধ্যে মারা যায়। 90% ডাই উইদিন 1 ইয়ার, 1 বছরের মধ্যেই মারা যায়। ঠিক আছে, সো প্রগনোসিস কিন্তু ভেরি পোর। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করি কার্সিনোমা গলব্লাডার নিয়ে। কার্সিনোমা গলব্লাডার, তাহলে গলব্লাডারের কার্সিনোমা খুব আসলে রেয়ার একটা জিনিস, এবং এটার প্রগনোসিস তো খুবই পোর। ঠিক আছে, রেয়ার, পোর প্রগনোসিস। ঠিক আছে, বলা হয়ে থাকে যে যত ম্যালিগনেন্সি আছে তার মধ্যে সবচেয়ে খারাপ প্রগনোসিস হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা আর হচ্ছে এই কার্সিনোমা গলব্লাডার, এবং এইগুলো সাধারণত প্রেজেন্টেশনে আসেই উইথ মেটাস্টাসিস। তো সেই জন্য দেখা যায় যে অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অপারেবল থাকে না। এবং কার্সিনোমা গলব্লাডারের ক্ষেত্রে আমরা এইটার সাইন সিমটমগুলো থাকে অনেক ভেগ। ঠিক আছে, ভেগ, এবং সাইন সিমটমগুলো অনেকটা ক্রনিক কোলোসিস্টাইটিসের মতো থাকে। দেখা যায় যে পেশেন্ট ক্রনিক কোলোসিস্টাইটিসের সাইন সিমটম নিয়ে আসে, তখন ইমেজিং করতে গিয়ে ইনসিডেন্টালি ডায়াগনোসিস হয় যে তার গলব্লাডারের মধ্যে একটা মাস আছে। ঠিক আছে, এবং আলটিমেটলি দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে রিসেকশন করার মতো
অবস্থায় থাকে না, অপারেবল থাকে না। সো অনকোলজিস্টের কাছে রেফার করে কেমোথেরাপি আমরা অ্যাডভাইস করি। সো কেমোথেরাপি দিয়ে যে খুব বেশি যে লাভ হয় এরকম না, এটার প্রগনোসিস খুবই খারাপ। এবং দেখা যায় যে উইদিন 6 মান্থ মানে সার্ভাইভাল রেট হচ্ছে লেস দেন 6 মান্থ, ঠিক আছে। সো বেশিরভাগ ক্ষেত্রে 6 মাস 1 বছরের মধ্যেই কিন্তু পেশেন্টটা মারা যায়। সো কার্সিনোমা গলব্লাডারের ক্ষেত্রে এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমি একটা পেশেন্টের মনে হচ্ছে যে তার ক্রনিক কোলিসিস্টাইটিস, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে যে তার যে ম্যালিগনেসি হবে না, এটা কিন্তু কখনোই না। সো এই জন্য যখনই আমি ক্রনিক কোলিসিস্টাইটিস চিন্তা করব, আমি যদি ক্রনিক কোলিসিস্টাইটিস আমি ডায়াগনোসিসে কোনো মাস মনে হচ্ছে না, তা আমি ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করলাম। তারপরেও কিন্তু যদি পেশেন্ট এল্ডারলি হয়, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই যে গলব্লাডারের যে স্পেসিমেনটা, সেই স্পেসিমেনটা কিন্তু হিস্টোপ্যাথোলজি করতে পাঠাইতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের এখান থেকে লার্নিং। তো অনেক সময় কিন্তু দেখা যায় যে এই যে হিস্টোপ্যাথোলজি করতে পাঠাইলাম, তখন ওখানে চলে আসে যে ম্যালিগনেসি ছিল। সো যদি গলব্লাডারে ম্যালিগনেসি আসে, সেক্ষেত্রে আমাদেরকে তখন স্টেজিং করতে হবে যে অন্যান্য কোথাও ছড়িয়েছে কিনা, টিউমারের এক্সটেন্টটা আমাদেরকে দেখতে হবে। তো যদি অন্য কোথাও না ছড়িয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু করতে হবে না, পেশেন্টকে ফলো আপে আসতে বলতে হবে, 1 বছর 2 বছর পর ফলো আপ করবে যে কোথাও ছড়ালো কিনা। যদি অন্য কোথাও থেকে থাকে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সার্জিক্যাল অপশন একটাই আছে, এক্সটেন্ডেড কোলেসিস্টেক্টমি করা যায়। এক্সটেন্ডেড কোলেসিস্টেক্টমি, ঠিক আছে। সেক্ষেত্রে গল ব্লাডার ফেলে দিব আমরা পাশে, সারাউন্ডিং মানে গল ব্লাডার যে ফোসা, সেই ফোসাতে তো লিভারের কিছু পার্ট ছিল। সো হেপাটিক রিসেকশন করা হয়, সাথে হেপাটিক রিসেকশন প্লাস হচ্ছে আশেপাশে যে লিম্ফ নোডগুলো ছিল, সেই লিম্ফ নোড ফেলে দেওয়া হয়, লিম্ফ্যাডেনেক্টমি। তারপরে সারা নিয়ার বাই যে সিবিডি ছিল, সেই কমন বাইল ডাক্টও রিসেকশন করা হয়। এবং ওই অবস্থায় ফ্রোজেন সেকশন করে যদি আমি দেখি যে মার্জিন ক্লিয়ার আছে, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, তাহলে আমার এটা সাকসেস হয়েছে। তো এই এক্সটেন্ডেড কোলেসিস্টেক্টমি একটাই সার্জিক্যাল অপশন আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কেসগুলো অপারেবল থাকে না। সো তখন আমাদের প্যালিয়েশনের দিকে চলে যেতে হয়। তো সাইন সিমটমগুলো কী থাকে? সাইন সিমটমগুলো ওই যে বললাম, ক্রনিক কোলেসিস্টাইটিসের মতো থাকে, যে পেশেন্টের বিলিয়ারি কোলিক থাকে, মানে অ্যাবডোমিনাল পেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, যে বেশ অনেক দিন ধরে হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, রাইট আপার কোয়াড্রেন্টে তার পেইন। সো রিস্ক ফ্যাক্টর যদি আমরা চিন্তা করি, ক্রনিক কোলেসিস্টাইটিস নিজেই কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। যে আমরা জানি যে ক্রনিক ইনফ্লামেশন চলতে থাকলে সেখান থেকে মেটাপ্লাসিয়া হয়ে কিন্তু ম্যালিগনেসির দিকে যেতে পারে। সো তাইলে এটা একটা রিস্ক ফ্যাক্টর। সো আমরা যখন এই পেশেন্টগুলোর আলট্রাসাউন্ড বা সিটি, এমআরসিপি এগুলো যখন করব, তখন কিন্তু আমাদের তখন এই মাসটা ইমেজিংয়ের মাধ্যমে ডায়াগনোসিস হতে পারে। টিউমার মার্কারের মধ্যে আমরা কার্বোহাইড্রেট অ্যান্টিজেন 99 বা CA99, তারপরে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, এগুলো রেইজ পেতে পারি। এবং অনেক সময় যে প্রথমে কিন্তু বলেছি যে অ্যাডভান্স কার্সিনোমা গলব্লাডার, যে গলব্লাডার যদি অনেক বড় যদি হয়ে যায়, সেটা কিন্তু সিবিডিকে অবস্ট্রাক্ট করতে পারে প্রেশার দেওয়ার মাধ্যমে। তো সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট জন্ডিস নিয়েও প্রেজেন্ট করতে পারে। সো জন্ডিস কিন্তু একটা লেট ফিচার। তো সাধারণত একটা রাইট আপার কোয়াড্রেন্ট পেইন নিয়ে অনেক বেশিরভাগ ক্ষেত্রে ওয়েট লসও থাকে না, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন নিয়ে একটা এল্ডারলি পেশেন্ট প্রেজেন্ট করছে, দেখা যায় যে ইমেজিং করতে গিয়ে যে পেশেন্টের গলব্লাডারে একটা মাস আছে। সো এটার প্রগনোসিস ভেরি পোর। সো এটাই আমাদের জানার বিষয়। যদি আমরা অপারেশন সার্জারি প্ল্যান করতে পারি, সেক্ষেত্রে আমরা এক্সটেন্ডেড কোলেসিস্টেক্টমি একটা অপশন।